আজকের প্রোগ্রামের মধ্যমণি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সংগঠন জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক দিন, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব জাহেদ হুসাইন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, ফেলানীর গর্বিত মা এবং বাবা সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই দিনটি কেন আপনাদের সামনে ইতিমধ্যে সে বিষয়ে আলোচনা করেছেন আমাদের সম্মানিত আলোচকরা। ফেলানীর বাবা এখানে আছেন, তিনি কথা বলেছেন। 2011 সালের আজকের এই দিনে এই ছোট্ট শিশুটি, কিশোরী সেই মেয়েটি খুব নির্মমভাবে গুলিবিদ্ধ হয়, যার লাশ দীর্ঘ সময় বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলানো ছিল। সেই সময় যারা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, দুনিয়ার মানুষ দেখেছে যে ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক একটি ঘটনা। বাংলাদেশ ভারত সীমান্ত বলা হয় থাকে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সীমান্ত, এই সীমান্তের পরপর সবচেয়ে ডেঞ্জারাস একটা সীমান্ত। সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে বর্বর ইসরায়েলিরা, আর বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে ভারতীয়রা। এবং এই হত্যাকাণ্ড চলছেই। এই হত্যাকাণ্ড যার সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই ফেলানীকে হত্যা করা। আমরা এর নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই, আমরা এর বিচার চাই, পুরো বাংলাদেশের বিচার চাই। বিগত বৎসরগুলোতে এর বিচার হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে বিচারটা করা। তারা যদি সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন, আমাদের অনুরোধ থাকবে যে তারা যাতে বিচারটি করেন। ফেলানী শুধু একমাত্র ঘটনা নয়। ফেলানীর পাশাপাশি আমাদের এখানে পাশেই বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে। কারণ একটাই, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে একটি চমৎকার পোস্ট দিয়েছিল। নির্মম নিষ্ঠুরভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই মেধাবী ছাত্রকে হত্যা করেছে। ফেলানী থেকে আরম্ভ করে এখন আমাদের হাদি পর্যন্ত একটার পর একটা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে গিয়ে। হাদিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের বিজয়ের জন্য সে সংগ্রাম করেছে। হাদিকেও নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে বিগত 24-এর 5 আগস্ট, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের এবং বলা হয় থাকে যে 24-এর সর্বশ্রেষ্ঠ ঘটনা ছিল সেটি, যেটি ফেসিবাদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়েছিল। ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে। যারা শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে নিয়েছে, যাদের হাতে বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটি নিঃসন্দেহে আমাদের খুব বড় একটি অর্জন। ফেলানীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে, আবরারের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো যাতে আর না ঘটে, আমাদের সরকারকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। বিগত 16 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একটি নতজানু, একটি মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি। একটি দেশকে কেন্দ্র করে, পার্শ্ববর্তী একটি দেশকে কেন্দ্র করে আমাদের সমস্ত নীতি, বিশেষ করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে। আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ চিনত না, ভুলেই গিয়েছিল। আমাদেরকে চিনত ভারতের চোখে। আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই, এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে আমরা সম্মান এবং মর্যাদার ভিত্তিতে আমাদের প্রতিবেশীর সাথে আমরা কথা বলবো, চোখে চোখ রেখে আমরা কথা বলবো, মাথা নিচু করে, চোখ নত করে আমরা কথা বলবো না। দেশের জন্য, জনগণের জন্য, আমাদের স্বাধীনতার পক্ষে আমরা সোচ্চার থাকব।
আমরা দ্বিধাহীন কণ্ঠে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরব গিয়ে। এই ধরনের সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের পর রাজনীতি হবে ইনশাআল্লাহ। এবং সেটির জন্য আগামী নির্বাচন, যেটি আজকে থেকে কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আপনারা জানেন আমরা সেই নির্বাচনের জাতি আজকে উন্মুখ হয়ে বসে আছেন। সেই নির্বাচনে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনটি অতীতের যে 3টি নির্বাচন হয়েছে, খুব ন্যাক্কারজনক নির্বাচন, 14, 18 এবং 24-এর, এই 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছেন। নির্বাচন তো আসলে হয় নাই। একটি ছিল বিনা ভোটের নির্বাচন, আরেকটি ছিল রাতের অন্ধকারের নির্বাচন। আগের দিনই নির্বাচন হয়ে গেছে, ভোটাধিকার প্রয়োগের কারো সুযোগ হয় নাই। আর 24-এর নির্বাচন হয়েছে আমি আর ডামির নির্বাচন। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তামাশা হয়েছে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার ন্যাক্কারজনক মহড়া হয়েছে। আগামী নির্বাচন যাতে এই ধরনের না হয়, আমাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। এক্ষেত্রে সরকারকে, নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দলগুলোকে, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কোনো দিকে হেলে পড়লে তাদেরকে চলবে না, জাতি তাদেরকে ক্ষমা করবে না। যেমন অতীতে ক্ষমা করে নাই যারা এইভাবে হেলে পড়েছিলেন একটি দলকে ক্ষমতায় রাখার জন্যে, 14, 18 আর 24-এর নির্বাচনের মহড়া দিয়েছিলেন, তাদের পরিণতি কি হয়েছে সেটি জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা আশা করব যে একটি স্বাধীন সার্বভৌম জাতির অস্তিত্বের জন্যে, গণতান্ত্রিক উত্তরণের জন্যে, একটি স্থিতিশীল বাংলাদেশের জন্যে, একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সব দিক থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে আগামী নির্বাচনটি আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ। আমরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমরা যে যেখানে আছি, বিশেষ করে মিডিয়া যারা আছেন এবং অন্যান্য যারা আছেন, আমরা সবাই যাতে সে দায়িত্বটি পালন করি। আজকের সময়ের এটি একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের। আমি এর পাশাপাশি সুশীল ফোরামের পক্ষ থেকে ফেলানী হত্যার এই প্রেক্ষাপটে যে কয়টি দাবি তারা দিয়েছেন, সংশ্লিষ্টদেরকে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছেন তাদের দায়িত্ব পালন করতে হবে, আমরা যারা রাজনৈতিক দলের আছি আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করব এই দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবিগুলোকে বাস্তবায়নের জন্যে আমাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি থাকা উচিত, কমিটমেন্ট থাকা উচিত। আমি অনুরোধ জানাবো, বিশেষ করে ফেলানীর বাবা যে কথাগুলো বলেছেন খুবই হৃদয় ছোঁয়া কথা। একজন বাবা তার সন্তানকে হারিয়েছেন, এর চেয়ে কষ্ট তার কিছু থাকতে পারে না। ফেলানীর মা এখানে আছেন, আমরা তাদেরকে সান্ত্বনা দিই, সহানুভূতি জানাই, তাদের প্রতি আমরা সমর্থন জানাই, আমরা তাদের পাশে আছি। যে সন্তানগুলোর কথা বলেছেন, যে যারা পড়াশোনা করছেন বা শেষ করেছেন তাদের জন্য একটি সম্মানজনক চাকরি অথবা কিছুর ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের পক্ষ থেকে খুব সহজ। এটি সরকার করবেন, আমরা সেটা আশা করব। আমরা রাজনৈতিক দল থেকে, আমি কমপক্ষে আমার দল থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তাদের পড়াশোনার জন্য, তাদের শিক্ষার জন্য, সুশিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্যে, তাদের পরবর্তী জীবনকে সুন্দর এবং একটি স্থিতিশীল পারিবারিক জীবনে পরিণত করার জন্যে যতটুকু করার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা বিগত 24-এর শহীদদের পাশে দাঁড়িয়েছি, আপনারা জানেন। প্রায় 900 শহীদদের বাড়িতে আমরা গিয়েছি, প্রত্যেকের সাথে দেখা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা তাদের সব তথ্যগুলো সংগ্রহ করেছি এবং সেই তথ্যগুলো দিয়ে আমরা শহীদ স্মরণিকা প্রকাশ করেছি। আপনারা জানেন যে 12 খণ্ডের প্রায় 900 শহীদদের তথ্য পেয়েছি। এখনও নতুন নতুন তথ্য আমাদের কাছে আসছে। আমরা 12 খণ্ডের শহীদদের সেই স্মরণিকা বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায়, এই 3টি গুরুত্বপূর্ণ ভাষায়, আমাদের মাতৃভাষা সহ আরও 2টো আন্তর্জাতিক ভাষায় আমরা এই 12 খণ্ডের শহীদদের স্মরণিকা প্রকাশ করেছি। ওয়েবসাইটে এই স্মরণিকা পাওয়া যায়। কেউ যদি সফট কপি দেখতে চান তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন। সেখানে আমরা আরেকটি ভাষা সংযোজন করেছি, বাংলা, ইংলিশ, আরবির ভাষাও, সেটি হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটা বিরাট সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ টার্কিশ ভাষা জানেন। এর পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন, প্রায় 30 থেকে 35 হাজারের মতো আহত আছেন বিগত আন্দোলনে, আমরা সে সমস্ত আহতদেরও সমস্ত পরিসংখ্যানগুলো দিয়ে আমরা বিভিন্ন খণ্ড প্রকাশ করেছি। ইতিমধ্যে 2টো খণ্ড প্রকাশিত হয়ে গেছে।
আরও বাকিগুলো হবে ইনশাআল্লাহ। আমরা এই জাতির পক্ষ থেকে এটা আমাদের প্রতি দায়িত্ব মনে করেছি যে এটি যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমাদের জুলাই শহীদরা হারিয়ে যাবে। এই জুলাই শহীদদেরকে চিনবে না। এই জুলাই শহীদদের তথ্যগুলো যদি সংগ্রহ না হয় তাহলে আগামী প্রজন্ম জানবে না যে আমাদের অকুতোভ এই সমস্ত যুবক এবং তরুণরা, অদম্য তরুণরা কিভাবে বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছে। আবু সাইদদের, মুগ্ধদের এই যে বিরাট আত্মত্যাগ, শত শত হাজার হাজার ভাইদের আত্মত্যাগ, বোনদের আত্মত্যাগ, মায়ের আত্মত্যাগ, সন্তানের আত্মত্যাগ, এটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আমরা মনে করেছি। এর পাশাপাশি আমরা আহতদের, পঙ্গু হওয়াদের, যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, প্রায় 550 মতো আছেন যারা দুটো চোখ অথবা একটি চোখ হারিয়েছে, চিরজীবনের জন্য যাদের চোখ চলে গেছে, 3টি অপারেশনের পরেও চোখগুলো ভালো হয়নি। এই যে তরুণ যুবক স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যাদের সামনে একটা বিশাল বড় ভবিষ্যৎ যাদের আছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পাশেও দাঁড়ানো। আমরা সরকারকে, রাজনৈতিক দলগুলোকে এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, প্রতিষ্ঠান যারা আছেন, তারা দাঁড়িয়েছেন, কিন্তু আরও সম্মান এবং মর্যাদার সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদেরকে ভুলে গেলে চলবে না। আজকের এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা আমাদেরকে মুক্ত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ আমাদের সবসময় থাকা উচিত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই শহীদরা আমাদের অনুপ্রেরণার উৎস, আহত এবং পঙ্গুরা আমাদের নিত্যদিনের, প্রতিদিনের, প্রতি মুহূর্তের সংগ্রাম এবং সাধনতার আমাদেরকে সহানুভূতি এবং তাদের ইন্সপিরেশন নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ফেলানির বিচার হবে ইনশাআল্লাহ, আবরারের বিচার হবে, যেটা চলমান এখন আছে, হাদির বিচার হবে ইনশাআল্লাহ। যদিও চার্জশিট দেওয়া আছে গতকালকে, আমরা সেটা পর্যালোচনা করছি যে সঠিক চিহ্নিত করা হয়েছে কিনা, সঠিক ব্যক্তিগুলোকে যারা এর খুনের সাথে ছিলেন, পর্দার আড়ালে যারা ছিলেন, যাদের ইঙ্গিতে, যাদের অর্থায়নে, যাদের অস্ত্র সরবরাহের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, আমরা যাতে সেটার সঠিক বিচার চাই, বিচার আমরা পাই গিয়ে। এই বাংলাদেশে আমাদেরকে প্রমাণ করতে হবে যে খুনিদের কোনো রেহাই নেই, সেটা দেশের ভিতরে হোক অথবা দেশের বাইরে হোক। এদেরকে অবশ্যই আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে। এই জাতি রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছে, এই জাতি তার স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরও রক্ত দেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ছোট্ট বোন ফেলানি থেকে আরম্ভ করে হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আমরা আবারও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মত্যাগকে কবুল করুন, তাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সবর করার ইখতিয়ার যাতে আল্লাহ দান করেন। আমরা যারা এই দেশ এবং জাতিকে ভালোবাসি, আমাদের প্রত্যেকেই স্ব অবস্থান থেকে, সেটা দলীয় অবস্থান হোক, প্রাতিষ্ঠানিক অবস্থান হোক, সুশীল সমাজের অবস্থান হোক, সেখান থেকে যাতে আমরা এটা সোচ্চার হই, আমরা যাতে ভূমিকা পালন করি। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ খুন, হত্যা, নির্যাতন, আয়নাগর মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে, একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ফেলানিরা এবং আবরার থেকে আরম্ভ করে হাদিসহ সবাই আমাদের সেই পথে অনুপ্রেরণার অফুরন্ত উৎসাহে থাকবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও হাদির বাবা মাকে, ফেলানির বাবা মাকে সান্ত্বনা জানাচ্ছি। যারা এই উদ্যোগটা নিয়েছেন, আজকের আলোচনা সভা করেছেন, সেই সুশীল ফোরামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তার সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে প্রায় হারিয়ে যাওয়া এই ঘটনাটিকে তারা আজকের দিনে আবার স্মরণ করেছেন। এটা যাতে আমাদের অব্যাহত থাকে, এগুলো আমাদের চলার পথের শক্তি যোগাবে। এই ধরনের শহীদ যারা, এই ধরনের আত্মত্যাগ যারা করেছেন, হত্যাকাণ্ডের শিকার যারা আছেন, তাদেরকে স্মরণ করা মানেই হচ্ছে আগামীর বাংলাদেশকে নিরাপদ করা। সে নিরাপদ বাংলাদেশ করার জন্যে আমরা যাতে সবাই স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, সেই প্রত্যাশা ব্যক্ত করে উদ্যোক্তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে, ফেলানির বাবা মাকে মোবারকবাদ জানিয়ে, সংশ্লিষ্ট যারা আসছেন, মিডিয়াকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের ফেলানির মা বাবাকে পুরস্কৃত করবেন অধ্যাপক মানিক আর অ্যাডভোকেট মাইনুদ্দিন। এখন নগদ সম্মানী ফেস করবেন, ঠিক আছে, দেন গিফট আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন ওনাদের জন্য।
আপনারা যদি সাহায্য করতে পারেন, ওনাদের নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করব। আর আমাদের সুশীল ফোরামের পক্ষ থেকেও আমরা তাদের জন্য গিফট ব্যবস্থা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের প্রধান অতিথি যে ঘোষণা করছেন উনি আমাদের পক্ষ থেকেও বিভিন্নভাবে সহযোগিতা করবেন। ফেলানীর বাবা এবং মাকে আমরা অভিনন্দন জানিয়ে এবং তাদের শোকের দিনকে শক্তিতে রূপান্তর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুশীল ফোরাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই শোককে শক্তিতে পরিণত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাসুমা খাতুন মুক্তি, সহসভাপতি জাতীয়বাদী আদর্শ বাস্তবায়ন পরিষদ। খুবই সংক্ষেপ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের এবং আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে দিবস, ফেলানী হত্যা দিবস উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এটা 2011 সালে এটা শুরু হয়েছিল, আসলে না, আরও আগে শুরু হয়েছিল। আমার বাড়ি সাতক্ষীরায়। আমার বড় বাবা মানে আমার বড় চাচা, উনি গিয়েছিলেন বর্ডারের কাছে, উনাকে মেরে ফেলা হয়েছে। জানি না কবে ফেলানী হত্যা হয়েছিল, 2011 সালে। আমার চাচা মারা গেছে 72 সালে। তাহলে দীর্ঘদিন ধরে আমরা নিষ্পেষিত হচ্ছি। এই ভারত সরকার আমাদেরকে যেভাবে মারতেছে এটা বলার বাহিরে। আমি একটা সরকার হিসাবে পেয়েছি গত 10 বছরে তারা গুম হত্যা করেছে 300 জন। যদি 300 জন 10 বছরে হত্যা করে থাকে, তাহলে এই 54 বছরে কতজন হত্যা করেছে। আবার আরেকটা জায়গায় পেয়েছি 12 দিনে একজন করে হত্যা করছে। তাহলে 12 দিনে যদি এরকম হত্যা করতেই থাকে, তাদের লোক যখন আসে আমাদের বাংলাদেশে বিভিন্ন কারণে, হয়তো ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টিয়ে আমাদের এখানে আসতেছে, আমরা কিন্তু তাদেরকে সুন্দরভাবে সম্মানের সাথে পৌঁছায় দিচ্ছি। কিন্তু আমাদের কোনো লোক সেখানে গেলে তাদেরকে ধরে মেরে ফেলতেছে, কাটা তারে ঝুলায় ফেলতেছে। আমাদের এখন আর প্রতিবাদ করার সময় নাই। কিন্তু আমি এখানে জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান জুবায়ের ভাইকে বলবো, এখন কিন্তু আমাদের আর প্রতিবাদ করার সময় নেই। এখন আর আমাদেরকে সেই জুজুবুরির ভয় দেখায় লাভ নেই। এখন আমাদেরকে প্রতিবাদ করতে হবে। 24-এর বাচ্চারা যদি তারা খালি হাতে এমন একটা ফ্যাসিস্ট সরকারকে, দালাল সরকারকে তাদেরকে যদি হটাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমি আর বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, সংক্ষেপে বক্তব্য রাখবেন ASM আব্দুল আউয়াল সালেহ, সাংগঠনিক সম্পাদক ষাটখিলস্থ উপজেলা পরিষদ, উপজেলা জিয়া ঐক্য পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুশীল ফোরাম আয়োজিত 7 জানুয়ারি আজ ফেলানী দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 7 জানুয়ারি 2011 সালের 7 জানুয়ারি এমনি একটা কুয়াশা ভেজা সকালে কুড়িগ্রামের ফুলবাড়ি বর্ডার দিয়ে এক নতুন স্বপ্ন নিয়ে পার হতেছিল কাঁটাতারের বেড়া দিয়ে ফেলানী ও তার পরিবার।
বিএসএফের নির্মম গুলিতে ফেলানি সেদিন কাঁটাতারের বেড়া পার হতে শুধু নিহত হয়নি, তাকে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি মনে করি সেই কাঁটাতারের বেড়াতে ফেলানি ঝুলেছিল না, ঝুলেছিল এক টুকরো বাংলাদেশ। আমাদের বিগত নতজানু সরকার, ফ্যাসিবাদী সরকার, আগ্রাসন পক্ষে সরকার সেদিন চুপ করেছিল, ফেলানি হত্যার বিচার করে নাই। ভারতের আদালতে ফেলানির বাবা মা বিচার চেয়েও বিচার পায় নাই। পরবর্তীতে 2015 সালে মানবাধিকার কমিশনের মাধ্যমে ভারতের আদালতে আপিল করা হয়। আজও সেই মামলার কোনো ফলাফল পাওয়া যায় নাই। দুঃখের বিষয়, বিগত নতজানু সরকার যখন সেই আগ্রাসনকারী ভারতকে সার্বিক সহযোগিতা করে গেছে, আর তার পুরস্কার হিসাবে ফেলানি কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। দুঃখ আমাদের। দীর্ঘ সময় পর আজকে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আর ফেলানিদেরকে দমিয়ে রাখা যাবে না, আর নৈরাজ্য আর আগ্রাসন করা যাবে না। আমি মনে করি এই দেশে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়েছে। এই দেশ শেরে বাংলার, এই দেশ মাওলানা ভাসানীর, এই দেশ শহীদ জিয়াউর রহমানের, এই দেশ দেশপ্রেমিক খালেদা জিয়ার। তারা দেশের স্বার্থে কেউ কখনো আপোস করে নাই, করবে না। তাদের প্রজন্ম বাংলাদেশে বিদ্যমান, জেগে উঠেছে, তারা অধিকার আদায় করতে শিখেছে। সুতরাং তারা চায় আগামীতে কোনো আগ্রাসন, কোনো রক্তচক্ষু আমাদেরকে দেখিয়ে লাভ হবে না। বাংলাদেশের প্রতিটি মানুষ জীবিত থাকতে এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাবে, বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা বর্তমান এবং আগামী সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাই, ফেলানি হত্যার বিচার করে তার ফ্যামিলিকে এবং উপযুক্তভাবে তাকে পুনর্বাসন করার জন্য আমি ফেলানির পরিবারের কাছে ঋণী। আমরা ঋণী হাদির কাছে। আমরা কিছুই করতে পারি নাই। আগামী সরকার হাদির পক্ষে থাকবে, বাংলাদেশের পক্ষে থাকবে, ফেলানিদের পক্ষে থাকবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা অনেককেই বক্তব্য দিতে পারছি না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, গবেষক, মিরপুরের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, বৃহত্তর মিরপুরের জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি জনাব আলতাফউদ্দিন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুশীল ফোরাম আয়োজিত ফেলানি হত্যা দিবসের এই আলোচনা সভায় সহযোদ্ধা সভাপতি, উপস্থিত
প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ঘটনার জন্য এখানে উপস্থিত হয়েছি, ফেলানী হত্যা দিবস, ফেলানীর মা বাবা উপস্থিত আছে। তাদের অবস্থাটা সে সময় কীরকম ছিল আমরা হয়তো অনুভব করতে পারি নাই, কিন্তু প্রতিবাদ করেছি। আজকে ফেলানী হত্যাই নয়, শুধু বাংলাদেশ এবং ভারত সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমরা আমাদের রাজনৈতিক জীবন থেকে তার প্রতিবাদ করেছি, কিন্তু ফলাফল কিছুই হয় নাই। ভারত এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী যতবার আলোচনায় বসেছে, দিল্লিতে এবং ঢাকাতে বলেছে জিরো টলারেন্স কথা, কিন্তু আসলে ভারত কখনোই সত্য কথা বলবে না। তারা মুসলমানদের রক্তপিপাসু। একটি ছোট্ট উদাহরণ দিব। এই সাভারের বিরুলিয়াতে আমাদের জমিন বর্গা চাষ করতো একটি হিন্দু পরিবার। তাদের অর্ধেক ভারতে থাকে, অর্ধেক বাংলাদেশে থাকে। তা আমি বৈশাখ মাসে ধান আনতে গেছি, আমাকে রাত্রে থাকতে হবে। ও আর আমি একই বিছানায় শুয়ে আছি। ও হঠাৎ করে বলতেছে, আলতাফ ভাই, শেখে গো রক্তে গায়ের ঘেরান পাইলেই না রক্তটা গরম হয়ে যায়, মনে কোবায় কাইটা ফেলাই। আমি তো বিছনা ছেড়ে লাভ দিয়ে উঠছি, এই কস কি তুই? তাহলে ভারতের পানি যে খায় তার রক্তে মুসলিম বিদ্বেষী একটা প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু তার যে ভাইয়েরা এই দেশে থাকে তারা কখনোই, আমরা মনে করি নাই যে তারা অন্য ধর্মের, অন্য কালচারের, আমরা কখনোই এটা মনে করি না। আজকে থেকে 1 বছর পূর্বে এই প্রেস ক্লাবের বাহিরে এই সুশীল ফোরামের একটি সভায় আমি বলেছিলাম যে আজকে বাংলাদেশ মনে করতেছে শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা আছে ভারতে। সেখানে থেকেই বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাবে। এখানে খুন হবে, হত্যা হবে, বিশৃঙ্খলতা হবে। অবশেষে তারা একটা বাহিনী গঠন করবে, বাংলাদেশের সীমান্তে কাদের সিদ্দিকীর মতো গোলাগুলি করে মানুষ হত্যা করবে। তারপর বাংলাদেশ যদি দুর্বল হয় তাহলে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় তারা বাংলাদেশ আক্রমণ করবে এবং তারা পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করবে ভারতের সহযোগিতায়। তারা কিন্তু সেই প্রক্রিয়াই শুরু করেছে। আজকে যদি ডক্টর ইউনূস যে দলই করি না কেন, যে রাজনৈতিক দলই করি না কেন, এই ফ্যাসিস্ট যদি আবার আসে আমাদের পরিণতি হবে ভয়াবহ। সেটা আমরা উপলব্ধি করতে পারি না। উপলব্ধি করলেও আমরা চিন্তা করি টাকা আছে, জামুগা বিদেশে, কোনো অবকাশ নাই। এই দেশের প্রত্যেকটা নাগরিককে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের 16 বছরকে স্মরণ করতে হবে। কতগুলো মানুষকে শহীদ করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে প্রত্যেকটা দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আশা করেছিলাম যে এই সরকারের পতন হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার সংগঠিত হবে। আমি একজন ভিকটিমের সাফাই সাক্ষী, উনার দলের রিয়াজকা প্রধান অতিথি। আমাকে জাহিদ যখন বলল যে প্রধান অতিথি তো জামাত ইসলামের, আমি সমস্যা কি? এখানে তো কোনো সমস্যা নাই, কিন্তু আজকে জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। প্রয়োজনে আমি আবার সাক্ষী দিব কাদের মোল্লার
মিথ্যা অপবাদে কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে, তার বিচার যদি বাংলার মাটিতে না হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। আমরা নিজেরাও অস্তিত্বের সংকটে এখনো আছি। এই সংকট থেকে উত্তরণ পেতে হলেই আমাদেরকে এই বিচারের আয়োজন করতে হবে, অন্যথায় অনেক ভয়াবহ পজিশনে আমরা যাব। আর একটি কথা, আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং নির্যাতিত হয়েছে এই 16 বৎসর, রাজনীতি যেমনই হোক, বিভেদ যাতে সৃষ্টি না হয়, অনৈক্য ধ্বংসের কারণ হতে পারে প্রত্যেকের। আমাদের প্রত্যেককেই নির্বাচনের ফলাফল যাই হোক আমাদেরকে মানতে হবে এবং সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সবাইকে কাজ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বক্তা সুন্দর বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আমরা সংগ্রামের সংক্ষিপ্ততার কারণে, আমাদের বিশেষ অতিথি উনি ব্যস্ততার কারণে এ পর্যায়ে আমরা দুজনকে আমাদের এই সুশীল ফোরামের পক্ষ থেকে কেস্ট উপহার দেব। এ পর্যায়ে কেস্ট গ্রহণ করবেন জনাব শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের প্রধান অতিথি থেকে কেস্ট গ্রহণ করবেন এ পর্যায়ে কেস্ট গ্রহণ করবেন জনাব শহীদুল ইসলাম, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন। আর কেস্ট প্রদান করবেন জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জোবায়ের। জনাব অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জোবায়ের, আমরা সবাই একটা করতালি দিই। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কেস্ট গ্রহণ করবেন অধ্যাপক নূর নবী মানিক, যিনি শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সুশীল ফোরামের পক্ষ থেকে উনি আমাদেরকে দীর্ঘ সময় সব সময় আমাদের এই প্রোগ্রামগুলোতে উৎসাহিত করেন। উনিও গ্রহণ করবেন প্রধান অতিথি থেকে। এখন কেস্ট গ্রহণ করবেন নূর নবী মানিক, আর কেস্ট প্রদান করবেন আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট এহসান মাহমুদ জোবায়ের। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন পরিষদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 জানুয়ারি ফেলানী হত্যা দিবসে সুশীল ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সুশীল ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদ, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মঞ্চে উপস্থিত আজকে যাকে নিয়ে এই আলোচনা সভা, আমি শহীদ ফেলানী বলি, শহীদ ফেলানীর গর্বিত এবং শোকাহত বাবা মা, মঞ্চে উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেলানীকে হত্যা করা হয়েছিল 2011 সালের 7 জানুয়ারি। 15 বছর পার হয়েছে, তো আমরা সেই ফেলানী হত্যার বিচার পাইনি এখনো। আপনারা জানেন যে আমরা একটি পরাশক্তি বেষ্টিত ছোট্ট একটি দেশ। আমাদের এই ভূখণ্ড 55,000 বর্গ মাইলের। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রটি আমাদের 3 দিক দিয়ে ঘিরে রয়েছে, সেটি হচ্ছে আমাদের সবাই যাকে আমাদের বিগত সরকার
বলতেন যে আমাদের বন্ধু রাষ্ট্র, আমরাও বলি বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্র বিগত 15 বছরে সীমান্তে আমাদের 650 লোককে হত্যা করেছে। 2025 সালেও 34 জন লোককে হত্যা করেছে। আমার আগে একজন আমাদের এক বোন তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে ভারত থেকে যখন কোনো নাগরিকরা অবৈধভাবে আসে তাদেরকে আমরা ধরে সসম্মানে আবার তাদের কাছে ফিরিয়ে দেই, আর আমাদের কোনো লোক সীমান্তে গেলে, কোনো কারণে গেলে, গরু ছুটে গেলে, ফসল কাটতে গেলে সেখানে তারা গুলি করে আমাদেরকে লাশ ফেরত দেয়। আমাদের বন্ধু রাষ্ট্রের নমুনা হচ্ছে এটি। 650 লাশ দিয়েছে আমাদের বিগত 15 বছরে, তারপরেও তারা আমাদের বন্ধু রাষ্ট্র। বিগত সরকার তারা বলতো যে ভারতের মতো এত ভালো, এত বড় বন্ধু আর দুনিয়াতে আমাদের কোথাও নাই। বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের বন্ধু ছিল তারা, কিন্তু বাংলাদেশের মানুষের বন্ধু কখনোই আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে পারেনি। যার কারণে আজকে আমাদের ফেলানির বাবা মার চোখের পানি আমাদের এই মঞ্চে দেখতে হয়। তারা দীর্ঘ 15 বছর যাবৎ তাদের চোখের পানি ফেলতেছেন, বিচারটুকুও পান নাই। তারা চোখের সামনে দেখেছেন তার সন্তান কাঁটাতারে ঝুলতেছে। এর কারণ হচ্ছে বিগত দিনে যারা বাংলাদেশে রাজনীতি করেছেন তারা ক্ষমতার রাজনীতি করেছেন, জনগণের জন্য, দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ হয়ে কোনো রাজনীতি তারা করেননি। জনগণের যদি তাদের কোনো প্রেম থাকতো, জনগণের প্রতি ভালোবাসা থাকতো, দেশের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে এই প্রতিটি হত্যার জন্য বিচারের আওতায় আনার জন্য যদি ভারতকে আমরা বিচার করতে না পারি, শক্তি দিয়ে না পারি, আন্তর্জাতিক আদালত ছিল, জাতিসংঘ ছিল, তাদের কাছে আমরা যেতে পারতাম যৌক্তিকভাবে। সেই উদ্যোগটুকুও নেওয়া হয়নি। অথচ আমরা তাদেরকে বন্ধু রাষ্ট্র বলে বলে আমাদের মুখে ফেনা তুলেছি। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই যে এই বিগত 53 বছরে আমরা বাংলাদেশের রাজনীতি দেখেছি ক্ষমতার রাজনীতি। এই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে আজকে শত্রুদেরকে আমাদেরকে বন্ধু বলতে হয়েছে। আজকে আমরা দেশপ্রেমের রাজনীতিকদেরকে দেখতে চাই। আগামীতে যারা দেশ পরিচালনা করবেন, আমরা দেখতে চাই বিগত 53 বছরে যারা শত্রুদেরকে বন্ধু বলেছে এবং আমাদের সন্তানদেরকে যারা কাঁটাতারে ঝুলিয়েছে, আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা আন্তর্জাতিক আদালতে তুলতে চাই। এটি যদি তুলতে না পারি তাহলে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। সুতরাং এই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের জন্য প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি। তো সেই বিচারের জন্য আজকে আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, দেশপ্রেমিক মানুষকে আমরা ক্ষমতায় দেখতে চাই, যারা এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা কাজ করবেন, এদেশের মানুষের অধিকারের জন্য কাজ করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন। তারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না, ক্ষমতার জন্য কাজ করবেন না। প্রিয় উপস্থিতি, আমি সবশেষে আবারও বলতে চাই যে আসুন আজকে এই ফেলানি হত্যা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে বাংলাদেশের জন্য আমরা কাজ করব আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে। আমরা জানি যে রক্তের কাছে কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না, রক্তের কাছে সবাই পরাজিত হতে বাধ্য হয়। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের সব রাষ্ট্রের সব অর্গান তাদের সাথে ছিল, সব বাহিনী তাদের সাথে ছিল, তারা রক্তের কাছে পরাজিত হয়েছে। সুতরাং আমরা এই রক্ত দিয়ে অন্যায়কে প্রতিরোধ করব, সেই প্রতিজ্ঞা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানাবার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিজ্ঞজন, সম্মানিত উপস্থিতি, সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াখালীর কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মাইনুদ্দিন, সহসভাপতি ঢাকা আইনজীবী সমিতি, সাধারণ সম্পাদক। আমাদের নোয়াখালীর কৃতি সন্তান জনাব মাইনুদ্দিন। ছোট বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ফেলানি দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ জাহিদ, আজকের এই অনুষ্ঠানের
প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ছাত্রনেতা, আমাদের সম্মানিত ভাই অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অন্যান্য নেতৃবৃন্দ, ফেলানীর পিতামাতা, মঞ্চে বা ডায়াসে উপস্থিত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা করতে যাচ্ছি বা আলোচনা সভা উপস্থিত হয়েছি, কিন্তু দুঃখের বিষয় ফেলানীকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে বা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো তেমন ভূমিকা রাখছেন না, যেটা আমাদের জন্য ফেলানী হত্যা বা ফেলানীকে নিহত করা একটি স্পিরিট ছিল বা একটি জাগরণের বিষয় ছিল। আমরা জানি 2011 সালে ফেলানীর বাবা এবং মা দিল্লিতে কাজ করতেন। তার পিতার সাথে আমি একটু আগে কথা বলেছি। দিল্লিতে ফেলানী গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে তার বিয়ে হবে এই আলাপ আলোচনা হচ্ছিল, এবং বিয়ের আগ মুহূর্তে যারা বিয়ে করেন বা বিয়ে বসেন তাদের একটা অনুভূতি থাকে, এটা আমরা সবাই জানি। সে অনুভূতি, আনন্দকে পুঁজি করে বা আনন্দের সহিত সে দেশে ফিরছিলেন, এবং কাঁটাতার দিয়ে সে যখন আসতেছিলেন তখনই বিএসএফের গুলিতে তাকে হত্যা করা হয়। আমরা ওই নির্মম হত্যার নিন্দা জানাচ্ছি। আমরা জানি যে আজকে দীর্ঘ 15 বছর পরেও তার হত্যার কোনো বিচার হয়নি, এবং বাংলাদেশের সেই সময় যে রাষ্ট্রপ্রধান ছিলেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সম্মানিত ভাই ও বোনেরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ একটি মেয়ে যখন কাঁটাতার টপকাতে ছিলেন তখন তাকে গুলি করে হত্যা করা হলো। কিন্তু আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট সরকার, যাদের নেতা কর্মী অনেকে এখন দিল্লিতে আছেন, তো তারা কোথায় বিষা ফেলেন, কিভাবে গেলেন, বিএসএফ তখন কোথায় ছিল, একজন লোকও তো গুলিতে মারা যায় নাই। আমরা এমনও শুনতে পেয়েছি অনেকে ওই ফানির মধ্যে ডুবেছিলেন, তো ডুবে থেকে ফানির মধ্যে বিষা ফেলেন কোথায়, আবার তিনি পরে দেখলাম যে উনি দিল্লিতে আছেন, কলকাতায় আছেন। তাহলে ফেলানী এত একজন দুর্বল মানুষ, সামাজিকভাবে সে গৃহকর্মের কাজ করতো, তাকে দেওয়াল টপকানোর সময় গুলি করলেন, কিন্তু আওয়ামী লীগের এত নেতাকর্মী, ফেসিবাদের এত নেতাকর্মীরা দিল্লিতে, কলকাতায় আছে, তাহলে তার তখন বিএসএফ কোথায় ছিল? তাহলে বোঝা গেল যে বিএসএফ বা দিল্লি বা ভারতীয় সরকার এদেশের মানুষের শত্রু, এদেশের জনগণের শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই 1946 সালে এই উপমহাদেশের কলকাতা বলেন, নোয়াখালী এবং বিহারে বড় দাঙ্গা হয়েছিল, এবং সে রক্তের বিনিময়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে বিহারের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এবং ওনারা বর্তমানে বাংলাদেশে বিহারি ক্যাম্পগুলোতে আছেন, এখানেও তাদের উপর অনেক নির্যাতন হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা জানি যে ভারতে সাধারণত গোমাংস ফ্রিজে রাখার কারণে একজন মুসলমানকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যেটা আপনারা জানেন। ভারতে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, মুসলমানদের একটা স্মৃতি বিজড়িত ধর্মীয় অনুভূতির বিষয়, সেখানে আবার মন্দির নির্মাণ করা হয়েছে। এই জন্য আমরা ভারতীয় যে সরকার, ভারতীয় যে প্রশাসন যারা আছেন, তারা সবসময় বংশ পরস্পরায় বাংলাদেশের বিরোধিতা করে আসছেন, মুসলমানদের বিরোধিতা করে আসছেন। তাই আমরা এই আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এই শপথ নিতে হবে যে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে আমরা লড়ে যাব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফেলানীর বাবার চেহারার কী অবস্থা আপনারা অনেকেই দেখছেন, যে নিশ্চয়ই তিনি অভাব অনটনে আছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা করছে কি না বা করছেন কি না, এটা আমরা মনে হয় তার চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে ওনাকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। তাই আমরা আশা করব, আমরা দাবি জানাবো যে আজকে যেন এই রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, তাদেরকে অর্থনৈতিক বা বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দেশকে আমাদের রক্ত দিয়ে
স্বাধীন রাখতে চাই। আমরা লেন্দুব দর্জির মতো বা কাশ্মীরের আবদুল্লাদের মতো দালালি করে এই দেশকে কারো করায়ত্ত, কারো অধীনস্থ করতে চাই না। তাই আসুন আমরা আমাদের রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য নিজের শ্রম, নিজের বুদ্ধি, নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আজকের এই সুশীল সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আরও কল্যাণ, আরও যেন সম্প্রসারণ হয় সে কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিজ্ঞজন, সম্মানিত উপস্থিতি। আমরা সুশীল ফোরাম আজকের এই প্রোগ্রামটি দাবি করে ভ্রাতৃত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমরা সারা প্রতিবেশীদের সাথে আমরা সুন্দর ব্যবহার করতে চাই, কিন্তু দাসত্ব নয়। আমরা সারা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা শক্তি সামর্থ্য নিয়ে এগিয়ে চাই। এই আশা প্রত্যাশা রেখে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয়জন অধ্যাপক নুরনবী মানিক, সাবেক চেয়ারম্যান পরিসংখ্যান বিভাগ। জনাব অধ্যাপক নুরনবী মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত ফেলানি দিবসের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সামাজিক রাজনৈতিক সংগঠন সুশীল ফোরামের সম্মানিত সভাপতি জনাব জাহিদ হোসেন, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সম্মানিত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যাকে নিয়ে আজকের এই স্মরণ সভা, আলোচনা সভা, ফেলানির সেই শোকাহত বাবা ও মা সহ সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে 7 জানুয়ারি 2011 সালে সীমান্তে ফেলানিকে হত্যা করে তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই থেকেই এই দিবসটি সুশীল ফোরাম নিয়মিতভাবে আয়োজন করছে। আজকে আমার জানা মতো অন্য কোনো রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এই দিবসের কোনো আয়োজন রাখে নাই। সেই জন্য প্রথমেই ধন্যবাদ জানাতে হয় সুশীল ফোরামকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু হুমকির সম্মুখীন সেই বিষয়টাকে জাতির সামনে নিয়ে আসার জন্য আজকের আয়োজনের জন্য। সুদূর কুড়িগ্রাম থেকেই ফেলানির বাবা মাকে নিয়ে এসে প্রেস ক্লাবের আলোচনা সভায় সম্মানিত করেছেন, সেই জন্য সুশীল ফোরামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একেবারে নিকটতম প্রতিবেশী, যাদের সাথে আমাদের অভিন্ন সীমান্ত রয়েছে, বলা যায় যে বাংলাদেশের একমাত্র প্রতিবেশী বলা যায়, সামান্য অংশ বাদ দিয়ে পুরোটাই ভারতের সাথে আমাদের সীমান্ত। সেই সীমান্তকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো বাংলাদেশটাকেই কাঁটাতারের মধ্যে বন্দি করে ফেলা হয়েছে। সীমান্ত এলাকায় যারা বসবাস করে সেখানে বিভিন্ন কারণেই সমস্যা থাকে, সেখানে জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকে। আমরা জানি যে গরু পাচার, মাদক পাচার, তারপরে অবৈধ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ভারত থেকে যেমনিভাবে অনেক অবৈধভাবে জিনিসপত্র বাংলাদেশে পাচার হয়ে আসে, ভারতীয়রা যেমন বাংলাদেশে আসে, বাংলাদেশের কিছু নাগরিকও এই ধরনের কাজের সাথে জড়িত থাকে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ভারতীয় কোনো নাগরিককে বাংলাদেশের বিজিবি বা বিডিআর তারা কখনো হত্যা করেছে এই ধরনের কোনো নিউজ আমাদের সামনে আসে নাই।
কিন্তু প্রতিনিয়তই সীমান্তে বাংলাদেশি ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত বলা হচ্ছে 650 জনকে ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর একটিও বিচার হয়নি। এই বিচার না হওয়ার কারণ হলো ভারত বরাবরই চায় বাংলাদেশে যাতে করে সুশাসন কায়েম না হয়, নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে কোনো শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য যারাই এখানে স্বৈরাচারী কায়দায় শাসন করতে চায়, যারা পেসিস্ট হয়ে দেশকে চালাতে চায়, ভারত সবসময় তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে। সেই কারণে যারা পেসিস্ট, জনগণের সাথে যাদের সম্পর্ক নাই, জনগণের ম্যান্ডেট যাদের উপরে নাই, তারা সবসময় দুর্বল থাকে। আর সেই দুর্বল অবস্থার কারণে কোনো সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে না। আজকে ফেলানী হত্যা এর 15 বছর অতিবাহিত হয়েছে, এর কোনো বিচার হয়নি। ফলে আজকের এই আলোচনা সভা থেকে আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেলানী হত্যার জন্য বিচারের উদ্যোগ গ্রহণ করবেন। যদি সেটা দেশীয় আদালতে সম্ভব না হয়, তাহলে আন্তর্জাতিক আদালতে বিষয়টি উপস্থাপন করে যাতে করে আগামী দিনে এইভাবে কোনো অবৈধভাবে বাংলাদেশের কোনো নিরীহ নাগরিককে হত্যা করা না হয়। প্রতিটি নাগরিকের জীবনে গুরুত্বপূর্ণ। যারা সীমান্ত এলাকায় কোনো কারণে সীমান্তের এপার থেকে ওপার যাতায়াত করে, সেগুলি তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে, বিচার করা যেতে পারে, আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু বিচার বহির্ভূতভাবে হত্যা করা, সেটা মানবাধিকারের লঙ্ঘন। সেদিন সত্যিকার অর্থে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে এবং এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত ভারত আমাদের এখানে যে আধিপত্য বিস্তার করার জন্য তার যে পরিকল্পনা, এবং বাংলাদেশে কখনো স্বয়ংসম্পূর্ণভাবে সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে, এটা ভারত কখনো চায় না। সেটাই প্রমাণিত হয়েছে। আজকে আমাদের কর্তব্য হলো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে ইসলামী মূল্যবোধের সাথে জাতীয়তাবাদী যে শক্তি, সেই শক্তির ঐক্যকে যদি আমরা সুদৃঢ় করতে পারি এবং বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব। ভারত কখনোই চাইবে না আমরা শক্তিশালী হই, অর্থনৈতিকভাবে আমাদের এখানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক, এটা ভারত কখনোই চাইবে না। এবং সে কারণেই চাইবে না বলে তারা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এইভাবে অবৈধ হত্যাকাণ্ড পরিচালনা করছে। আজকের আলোচনা সভা থেকে আমরা এই দাবিও করতে চাই যে ফেলানীর বাবা মা যারা দরিদ্র অবস্থায় মানবতার জীবনযাপন করছে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মানজনকভাবে পুনর্বাসন করা হয় এবং নতুন করে ফেলানী হত্যার বিচার উদ্যোগ গ্রহণ করা হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিজ্ঞজন, আমাদের এই বক্তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়েই সুর মিলিয়ে আমরা ওনার এই দাবিগুলো সরকারের কাছে বলবো যেন বাস্তবায়ন করে। এই পর্যায়ে এখন সংক্ষিপ্ত মত বিনিময় প্রকাশ করবেন গর্বিত ফেলানীর পিতা জনাব নূর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা এখানে, আমার মেয়ের 7 জানুয়ারি আজকে এই দিন মারা গেছিল আমার ফেলানী 2011 7 জানুয়ারি। আপনারা যারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মেয়ে
যখন মারা যায় তখন আমি তার সাথেই ছিলাম। এই অমি ঘোষ বিএসএফ, অমি ঘোষ বিএসএফ তাকে নির্মমভাবে পাখির মতন গুলি করে তাকে চিপে মেরে তার কাটা তারে ঝুলিয়ে রেখেছিল আমার চোখের সামনে। তখন আমলিগ ফেজেস হাসিনা সরকারের কাছে আমি অনেকবার আমার দাবি জানাইছি যে ফেলানির বিচারের জন্য। সে কিন্তু আমার কোনো দিন আমার মেয়ের বিচার করার নাই। আমি বর্তমানে যে সরকার, অন্তর্বর্তী সরকার, যে সরকারই আসুক, আমার ফেলানির বিচারটা জানি আগে করে। আমি এখনও দেখতেছি সীমান্তের মধ্যে এখনও অনেক মানুষ মারা যাইতেছে। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই, যাতে আমি আজকে 15টা বছর ধরে এই আমার মেয়ের জন্য আমি কাঁদতেছি, ফেলানির জন্য, বিচারের জন্য। এরকম তো অনেক মা বাবা কাঁদতেছে। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আর আমার মতন যাতে আমার মতন বাবা যে আমার চোখের সামনে মেয়েকে মারছে, আমি যে কাঁদতেছি এখনও বিচারের জন্য কাঁদতেছি, কিন্তু বিচার এখন ফেসাখানি করে নাই। এখন আমি যে সরকারে আসুক, আমার এটাই দাবি যে ফেলানির বিচারটা জানি সর্বোচ্চ শাস্তি অমি ঘোষের আইন এবং আন্তর্জাতিক হিসেবে, ট্রাইবালি হিসেবে যাতে তার বিচার করা হয়, অমি ঘোষের একটা সর্বোচ্চ শাস্তি হয়। আমি এইটাই দেখতে চাই। আর বর্তমানে আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ, আমি দিন হাজারি করে খাই। আমি বর্তমানে 3টা ছেলে পড়াশোনা করাইতেছি, 2টা মেয়ে পড়াশোনা করাইতেছি। এবং বড় ছেলেটা আয় পাস, এবং ফেলানির ছোট যে বোনটা সেটা হলো অনার্সে পরীক্ষা দিতেছে। আর একটা মেয়ে আয় পরীক্ষা দিতেছে, বর্তমানে দিবে। ছেলে একটা মেট্রিক পরীক্ষা দিছে। আমি সেটাই দাবি সরকারের কাছে, আমার বর্তমানে যে মেয়ে একটা আছে অনার্স পাস এবং ছেলে আছে আয় পাস, এই 2টাকে জানি চাকরি দেয়। আমি এটাই দাবি আমার কাছে। আর বর্তমানে এই 7 জানুয়ারি আমার ফেলানির জন মারা গেছিল, যারা আমার ফেলানির জন্য আগে আসছিল, ফেলানির জন্য কান্দাকাটি করছে, ফেলানির জন্য অনেক সহযোগিতা করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা জানি এই ফেলানির বিচারের জন্য তারা জানি আগে আসে। আর এই ফেলানির যে 7 জানুয়ারিটা রাষ্ট্রভাবে জানি করা হয়, রাষ্ট্রভাবে এই 7 জানুয়ারি জানি পালন করা হয়। আমার এটাই দাবি। আসসালামু আলাইকুম। আমরা একটা হাততালি দিই একটু। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহাসিক এই 7 জানুয়ারিতে আমরা ওনাকে উপস্থাপন করতে পেরে সুশীল ফোরাম আমরা গর্বিত। ওনার যে দাবি করছেন, এই দাবি রাষ্ট্রের কাছে, আমাদের সবার কাছে, আমরা এই দাবি যেন বাস্তবায়ন করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর আগে প্রথমে আমাদের আজকে সভাপতি সংক্ষিপ্ত কথা বলবেন জনাব মোহাম্মদ জাহিদ। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাহিদ। সংক্ষিপ্ত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত আজকের 7 জানুয়ারি ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদের সদস্য, ঢাকা সিটি কলেজের পরিসংখ্যান ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান সহ অনেকগুলো প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক নুর নবী মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন
ঢাকা জজ কোর্টের সাবেক নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সভাপতি, বৃহত্তর মিরপুর থানা যুবদলের সাবেক সভাপতি আলতাবউদ্দিন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসছি। আপনারা আজকে যে প্রধান অতিথি আমাদের এই প্রোগ্রামে এসে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য যে সার্বিক সহযোগিতা উনি আমাকে করেছে, এর জন্য ওনার নিকট আমি আমার ফোরামের পক্ষ থেকে আবার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ অতিথি হিসাবে যারা আসছেন তারা যে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইরা, সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।